খবর শুনছেন বাংলা সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবরগুলি আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ শুভেন্দু, জল্পনা উস্কে দিলেন শ্রমিক। দেহ ব্যবসায় নামতে নারাজ, প্রতিবাদ করায় মুর্শিদাবাদের স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ স্বামীর। মহাত্মা উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ, সেইটাই বদলে দিচ্ছে অভিষেক। পূর্ব মেদিনীপুরের ডাকাতি, উত্তরপ্রদেশে ধরা পড়ল 2 ডাকাত। ক্ষণে ক্ষণে পাল্টি খাচ্ছেন হুমায়ুন, এবার জোট করা নিয়ে কি বললেন। কেউ দুষ্টুমি করলে আমি দুষ্টু মিষ্টি মেডিসিন দিই, বললেন মমতা। খসড়া তালিকা বলছে মৃত, দৌড়ে পৌরসভার ডেথ সার্টিফিকেট আনতে এলেন ব্যক্তি। ব্রাহ্মণ বানিয়ে দিয়েছে, খসড়া ভোটার তালিকায় পদবি বদলে গেল পুত্র সহ সেলিমের, অভিযোগ ওড়ালো কমিশন। গান্ধীকে সরিয়ে রামের নামে বিল, জি রাম জিতে অশান্তি, এনডিএরই অন্দরে। সুজিত এবং অরূপের গ্রেপ্তারির দাবি শুভেন্দুর, যুবভারতী কাণ্ডে ধৃতদের আইনি সহায়তার আশ্বাস। বীরভূমের 1,70,000 নাম বাদ যেতেই মুখ খুললেন অনুব্রত, ভোট নিয়ে যা বললেন। ভোটার তালিকায় মমতার ভোট ব্যাংক সাপ, 58 লক্ষ নাম বাদ পড়তেই অমিত মালব্যের বিস্ফোরক পোস্ট। বিজেপি শাসিত ওড়িশায় বাঙালিদের অত্যাচার, কলকাতায় মিছিল। ভারতীয় জলসীমায় আটক 2 বাংলাদেশি ট্রলার, গ্রেপ্তার 35। আমাকেই বলির পাঠা, দলের প্রতি ক্ষোভ উগরে বোমা ফাটালেন দাপুটের টিএমসি নেতা, ভোটের আগে ধুমধুমার কাণ্ড। আরজিকর মামলা থেকে সরল সুপ্রিম কোর্ট, কারণ কি? আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনার একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবরগুলি। মেসি কাণ্ডের ক্ষত এখনো ভুলতে পারেনি যুবভারতী, মুখ পুড়েছে গোটা বিশ্বের কাছে। বছর ঘুরলে আবার টি-20 বিশ্বকাপ রয়েছে কলকাতাতেও, কিন্তু ইডেনের নিরাপত্তার ব্যবস্থা নিয়ে কি ভাবছে কলকাতা পুলিশ? এদিন এই নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা। তার স্পষ্ট কথা, ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়েছে, মিটিং করেছে, আমরা সব পয়েন্ট নোট করেছি, যারা এর সঙ্গে যুক্ত তাদের সঙ্গে যোগাযোগও থাকবে, আগেও করেছি, ভালোভাবে হবে। এই প্রসঙ্গ উঠল শুভেন্দু শ্রমিকের যৌথ সাংবাদিক বৈঠকে, কিন্তু শ্রমিক সভাপতির দায়িত্ব পাওয়ার পর এইভাবে শুভেন্দুর সঙ্গে একযোগে সাংবাদিক বৈঠকে শেষ কবে হয়েছিল তা যদিও মনে করতে পারছেন না রাজনীতির কারবারিরা। বিরোধী শিবিরের 2 তাবর নেতাই এদিন যুবভারতী কাণ্ড নিয়ে অরূপ বিশ্বাস থেকে রাজ্য পুলিশের বিরুদ্ধে তীব্র কটাক্ষ বাণ শানাতে থাকেন। সেখানে ইডেনে বিশ্বকাপ ম্যাচের প্রসঙ্গে কলকাতা পুলিশের প্রস্তুতির কথা উঠতেই বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কলকাতা পুলিশের বৈঠক প্রসঙ্গে তাৎপর্যপূর্ণভাবে শ্রমিক বলেন, জুন মাসে এই বৈঠক আবার হবে, বিরোধী দলনেতাকে সেখানে উপস্থিত থাকতে দেখবেন। রাজ্যে ইতিমধ্যেই ভোটের দামামা বেজে গিয়েছে, কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে সব রাজনৈতিক দলই। রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশ বলছে, শ্রমিক যে সময়ের কথা বলছেন সেই সময় তো রাজ্যে নতুন সরকার তৈরি হয়ে যাওয়ার কথা। জয়ের ব্যাপারে তিনি কি 100% নিশ্চিত? তাহলে কি শুভেন্দু অধিকারী হচ্ছেন বিজেপির মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী? সম্প্রতিকালে গোটা দেশের দিকে যদি আমরা নজর দিই তাহলে দেখব, এনডিএ জোটে সর্বদাই যে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ রেখে লড়েছে এমনটা নয়, তবে ব্যতিক্রম রয়েছে। কিন্তু 21-এর বিধানসভা নির্বাচনে দিলীপ ঘোষের সভাপতিত্বে যখন বঙ্গ বিজেপির ময়দানে নেমেছিল তখনই কোনো মুখের কথা খুব একটা স্পষ্ট শোনা যায়নি। পদ্ম নেতারও মুখে একটাই কথা ছিল, মুখে একজন, তিনি স্বয়ং নরেন্দ্র মোদী। এবার যে শ্রমিকের পালে হাওয়া লাগাতে মোদী শান দিচ্ছে গেরুয়া শিবিরে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু তার মধ্যেই শুভেন্দুকে সামনে রেখে শ্রমিকের এই হালকা চালের মন্তব্যে বড় চাপানুত্তর তৈরি হয়েছে নাগরিক মহলে। দেহ ব্যবসায় নামতে চেয়েছিলেন স্বামী, প্রতিবাদ করায় স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ যুবকের। ঘটনাটি ঘটেছে শামসেরগঞ্জ ব্লকের ধুলিয়ান পুরসভার এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি যুবতী, অভিযুক্ত স্বামী পলাতক, তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। যুবতীর নাম শ্রীমতী সিংহ, তিনি ধুলিয়ান পুরসভার অন্তর্গত পাহাড়ঘটি গ্রামের বাসিন্দা। তিনি এখন আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। 14 থেকে 15 আগে এলাকার যুবক অসিক মন্ডলের সঙ্গে তার বিয়ে হয়। দম্পতি বছর 13, কিশোরী মেয়েও রয়েছে।
অভিযোগ, মঙ্গলবার রাতে অসিক বাড়িতে এসে স্ত্রীকে দেহ ব্যবসার জন্য চাপ দিতে শুরু করেন। স্বামীর প্রস্তাবে রাজি না হয়ে শ্রীমতী সিংহকে মারধর করতে থাকে অসিক। অভিযোগ, অশান্তির মাঝে শ্রীমতীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপাতে থাকেন তিনি। অন্যদিকে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারাও। তাকে উদ্ধার করে অনুপনগর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। আহত গৃহবধূর মায়ের অভিযোগ, মেয়েকে দেহ ব্যবসায় নামাতে চাপ দিত জামাই। তা না মানায় ধারালো অস্ত্রের কোপ মারে। তিনি বলেন, আমার মেয়েটাকে টাকার জন্য দেহ ব্যবসায় নামতে চরম চাপ দিত জামাই। সে অমানবিক প্রস্তাবে রাজি না হয় পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। স্ত্রী রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়তেই পালিয়ে যান অসিক। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে। অভিযুক্তের খোঁজ পেতে এলাকা জুড়ে তল্লাশি চালানো হচ্ছে। ভোটের আগে থেকেই বাঙালি অস্মিতা নিয়ে সরব রাজ্যের শাসক দল তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেককে এই নিয়ে মুখ খুলেছেন। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ বিজেপি নেতাদের ক্ষমা চাইতে বলেছেন দেশবাসীর সামনে, যেহেতু তারা বারে বারে বলে এসেছেন বাংলা অনুপ্রবেশকারীদের আঁতুড়ঘর। এরপর এদিন মনরেগার নাম বদলানো নিয়েও তীব্র আক্রমণ অভিষেকের। এই ইস্যুতে বাঙালি অস্মিতার অস্ত্রেই শান দিচ্ছেন তিনি। মনরেগার নাম বদল নিয়ে চর্চা চলছে লোকসভায়। পেশ হয়েছে বিল। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপাওয়ারমেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2005 এর মনরেগা। এবার আসন্ন নতুন বিলে এই প্রকল্পের নাম হয়েছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন, সংক্ষেপে বলতে গেলে জিরামজি। অন্যদিকে অভিষেক বলছেন, গান্ধীজিকে মহাত্মা উপাধি দিয়েছিলেন খোদ রবীন্দ্রনাথ, অথচ সেই নাম বদলে দিয়েছে বিজেপি। অভিষেক জানিয়েছেন, বিজেপি কতটা বাংলা বিদ্বেষী এটা তারই প্রমাণ। এর আগে এই প্রকল্পের টাকা তারা বাংলার জন্য বন্ধ করেছে। প্রচুর মানুষ কাজ করেও তারা টাকা পায়নি। এইভাবে বিজেপির বারে বারে বাংলাকে হেনস্থা করেছে বলে অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ। এদিন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ বলেন, মনরেগার নাম পাল্টে দেওয়া হয়েছে। গান্ধীজির নাম বাদ দিয়েছে ওরা। মহাত্মা উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এখন সেই নামটাই পাল্টে দিয়েছে। নতুন বিল এনেছে লোকসভা। ভাবুন, কোন রাম শ্যাম যদুমধু নয়, স্বয়ং রবীন্দ্রনাথের এই উপাধি দিয়েছিলেন, অথচ তার নাম কেড়ে নেওয়া হয়েছে, নতুন নাম দিয়েছে। জব কার্ড হোল্ডারকে বঞ্চিত করা। এই জন্যই আমরা বলি বিজেপি বাংলা বিরোধী। সোনার দোকানে ডাকাতি। 3 মাসের মধ্যে বড় সাফল্য পেল পূর্ব মেদিনীপুরের পুলিশ। তমলুকের সোনার দোকানে ডাকাতির ঘটনায় উত্তরপ্রদেশ থেকে 2 জনকে গ্রেপ্তার করা হলো। ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র এবং সোনা উদ্ধার হয়েছে। ধৃতদের মধ্যে একজনকে জেলায় আনা হয়েছে, অন্যজনকে ট্রানজিট রিমান্ডে নিয়ে জেলায় আনছে পূর্ব মেদিনীপুরের পুলিশ। পুলিশ জানিয়েছে, গত 22শে সেপ্টেম্বর সকাল 10টা নাগাদ মিলননগর বাজারে ওই সোনার দোকানে হানা দেয় একদল সশস্ত্র দুষ্কৃতী। দোকানের কর্মীরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে হাত মুখ বেঁধে সর্বস্ব লুট করে চম্পট দেয় তারা। জনবহুল এলাকায় সকালবেলা এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায়। ঘটনার 4 দিনের মাথায় পুলিশ 2 জনকে গ্রেপ্তার করতে পারলেও মূল পান্ডারা ছিল অধরা। তদন্তে নেমে জেলা পুলিশ ওই এলাকায় প্রায় 171টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ খুঁটিয়ে পরীক্ষা করে। সূত্র ধরে ভিন রাজ্যে পাড়ি দেয় তমলুক থানার পুলিশের একটি বিশেষ দল। উত্তরপ্রদেশ থেকে 2 জনকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং লুট হওয়া সোনার একাংশ। বুধবার তমলুকের সাংবাদিক বৈঠকে ভারপ্রাপ্ত জেলা পুলিশ সুপার মিতুন দে জানান, উত্তরপ্রদেশের আকরা এবং গাজিয়াবাদ থেকে 2 অভিযুক্তকে পাকড়াও করা হয়েছে। ধৃতদের কাছ থেকে একটি পিস্তল, 10টি কার্তুজ এবং প্রায় 160 গ্রাম সোনা উদ্ধার হয়েছে। ধৃতদের মধ্যে একজনকে মঙ্গলবার তমলুক আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন। অন্যজনকে ট্রানজিট রিমান্ডে জেলায় আনা হয়েছে। জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার জানান, দীর্ঘ 3 মাস ধরে তদন্ত চালানোর পর আমরা মূল অভিযুক্তের হদিশ পাই। ধৃতদের জেরা করে এই চক্রে আর কেউ জড়িত আছে কিনা তা জানারও চেষ্টা চলছে। বাবরি মসজিদ তৈরি করবেন হুমায়ুন কবির। তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কারের পর এবার তিনি নিজে রাজনৈতিক দল গঠন করছেন। আগামী 22শে ডিসেম্বর তার নতুন দলের আত্মপ্রকাশ। হুমায়ুনের লক্ষ্য একটাই, 135টি আসনে লড়ে তৃণমূল কংগ্রেসকে হারানো এবং বিজেপিকে ক্ষমতায় আসা থেকে আটকানো। নিজের দল নিয়ে বড় আপডেট দিয়েছেন হুমায়ুন। এদিন হুমায়ুন কবির বলেন, নতুন দলের 75 জনের স্টেট কমিটি ঘোষণা হবে, আর মুর্শিদাবাদ জেলা সভাপতির নাম ঘোষণা হবে। 4 লক্ষ মানুষের উপস্থিতিতে ঘোষণা। 135টি আসনেই লড়বো। মুর্শিদাবাদ, মালদা, 2 দিনাজপুর, বর্ধমান, নদিয়া, বীরভূম, মেদিনীপুর সহ নানান জেলাগুলিতে কথা চলছে। মানুষ বিজেপির বিরুদ্ধে এবং তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে। আমরা দলে যোগ দেওয়ার আগ্রহ দেখাচ্ছে। আমি তাদেরকে গুরুত্ব সহকারে আহ্বান জানাচ্ছি। সবার জন্য দরজা খোলা। আমরা স্বচ্ছ ভাবমূর্তির লোক। আসন্ন বিধানসভা নির্বাচনে আসন ভাগাভাগি বা ভোট কাটাকাটি হবে কিনা সেই প্রশ্নের উত্তরে হুমায়ুন বলেন, আমি কারোর ভাগ বসাবো না। আমি নিজে মুসলিমদের অধিকার বুঝে নিতে 135টি আসনে লড়ে বিধানসভায় 70 থেকে 90টি সিট জিতে আসবো। নির্ণায়ক শক্তি হুমায়ুন কবিরের পার্টি হবে, এই কথা বলে রাখলাম। কি কি পরিকল্পনা রয়েছে নতুন দল নিয়ে? হুমায়ুন বলেন, আমার যখন পার্টি তৈরি হয়ে যাবে তখন আগামী দিনের কর্মসূচি জানতে পারবেন। 1000 থেকে 1200 টাকা লক্ষ্মীর ভান্ডার দেবো। 1,20,000 টাকা গ্রামের লোকেদের বাড়ি তৈরির জন্য দেবো। শহরতলিতে 3,68,000 টাকা করে দেবো। দিদির পার্টির নেতারা কিভাবে নিজেদের টাকা নিজেদের পকেটে পুড়েছে তা সকলের সামনে আনবো, তারপর মানুষ সিদ্ধান্ত নেবে।
বুধবার বিকেলে ব্যবসায়ীদের সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মূলত ব্যবসা নিয়েই কথা হচ্ছিল। রাজ্যে ক্ষমতায় আসার পর কি কি উন্নয়নমূলক কাজ করেছেন, ব্যবসায়ীদের স্বার্থে তৃণমূল সরকার কতটা তৎপর, সরকারি কর্মীদের তিনি কি কি সুবিধা দিচ্ছেন, সবটাই এদিন শোনা গেল মমতার মুখে। এরই মধ্যে হঠাৎ বলে ওঠেন কেউ দুষ্টুমি করলে কিভাবে সমস্যার সমাধান করেন তিনি। এদিন মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন রাজ্য বন্ধের সংস্কৃতি বন্ধ করতে ঠিক কি ব্যবস্থা নিয়েছেন তিনি। এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, আমাদের কেউ দুষ্টুমি করলে আমি দুষ্টু মিষ্টি মেডিসিন দিয়ে প্রবলেম সলভ করি, চেষ্টা করি অন্তত। অন্যদিকে উল্লেখ্য, মঙ্গলবারে যুব ভারতীর ঘটনা তদন্তের স্বার্থে রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসকে মন্ত্রিত্ব পদ থেকে অব্যাহতি দিয়েছেন তিনি। গত সপ্তাহে লিওনেল মেসির উপস্থিতিতে যুব ভারতীতে যে বিশৃঙ্খলার ছবি দেখা গিয়েছিল তার দায় ক্রীড়া মন্ত্রীর দিকে ঠেললেন বিরোধীরা। কারণ ঘটনা ঘটার সময় মেসির পাশেই ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। পরিস্থিতি এমন হয় যে খোদ মুখ্যমন্ত্রীকে মাঝপথ থেকে গাড়ি ঘুরিয়েও ফিরে যেতে হয়। তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্ট দেওয়ার পরেই পদ থেকে সরে যান অরূপ। এছাড়াও ওই কমিটির সুপারিশ শোকজ করা হয়েছে। বরাবর মমতার আস্থাভাজন অফিসার হিসাবে পরিচিত রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকেও। তবে এদিন মমতার মুখে সেই সমস্ত ঘটনার কোনো উল্লেখ শোনা যায়নি। দিব্যি রয়েছেন তিনি। এনুমারেশন ফর্ম পূরণ করেছিলেন, কিন্তু খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরেই চমকে উঠলেন। খসড়া ভোটার তালিকায় তাকে মৃত হিসেবে দেখানো হয়েছে, আর তার নামের পাশে মৃত লেখা দেখেই পৌরসভায় ছুটলেন পূর্ব বর্ধমানের কালনার পূর্ণ সাহা। কালনা পৌরসভার কাছে তার ডেথ সার্টিফিকেট চাইলেন। কালনা পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের 204 নম্বর বুথের বাসিন্দা বছর 42-এর পূর্ণ সাহা। গত 16 নভেম্বর এনুমারেশন ফর্ম ফিল আপ করে তিনি বিএলওর হাতে জমা দেন। তার রিসিভ কপিও রয়েছে তার কাছে। কিন্তু নির্বাচন কমিশনের খসড়া তালিকাতে দেখা যায় তার নামের পাশে লেখা মৃত। আর তা দেখেই বুধবার দুপুরে সশরীরে পূর্ণ সাহা কালনা পৌরসভাতে পৌঁছান তার ডেথ সার্টিফিকেট নিতে। সেখানে বলেন, কমিশনের খসড়া ভোটার তালিকায় আমি মৃত, আমাকে ডেথ সার্টিফিকেট দিন। পরে পৌরসভার বাইরে তিনি বেরিয়ে বলেন, ফর্ম পূরণের পরেও আমাকে মৃত ঘোষণা করেছে, তাই ডেথ সার্টিফিকেট আনতে এসেছে। অভিযোগ পাওয়ার পর তৃণমূলের কাউন্সিলর সন্দীপ বোস ওই এলাকার খোঁজ খবর নিতে দেখেন এবং পূর্ণ সাহার নাম সত্যি মৃতের তালিকায় রয়েছে। এরপরে পৌরসভা থেকে তাকে আশ্বাস দেওয়া হয় প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পূর্ণ সাহার স্ত্রী বলেন, বিএলও আমাদের বাড়িতে ফর্ম নিতে আসেননি, পাশের বাড়িতে এসেছিলেন। সেখানে আমরা সমস্ত ফর্ম এসেছে, উনি আমার স্বামীর এনুমারেশন ফর্মে ডেথ লিখে দিয়েছেন। আমার স্বামী আমরা দেখিনি। এখন তালিকায় মৃত দেখে ফর্ম বের করে দেখি সেখানে ডেথ লেখা রয়েছে। আমার এবং আমার শাশুড়ির নাম অবশ্য ঠিক এসেছে। কালনা মহকুমার শাসক জানিয়েছেন কেন এই ঘটনা ঘটেছে তার রিপোর্ট দিতে বিএলও এবং AERO-কে জানানো হয়েছে। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর নানান অভিযোগ সামনে আসছে। তৃণমূলের কাউন্সিলরকে মৃত দেখিয়ে গতকাল শোরগোল পড়েছিল। এবার আর এক বিপত্তি। খসড়া ভোটার তালিকায় সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের ছেলে অতীশ অজিজের পদবি বদলে গেল। অতীশ অজিজের বাবার নামের ক্ষেত্রে মোহাম্মদ সেলিমের পদবি বদলে গিয়ে হচ্ছে খসড়া ভোটার তালিকায়। তাদের পদবি অবধি লেখা হয়েছে খসড়া ভোটার তালিকায়। অন্যদিকে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় কমিশনকে কটাক্ষ করেছেন সেলিম পুত্র অতীশ অজিজ। তবে সেই অভিযোগ খারিজ করে দিয়েছে কমিশন। খসড়া ভোটার তালিকায় তার পদবি বদল নিয়ে সোশ্যাল মিডিয়ায় অতীশ অজিজ লিখেছেন, মিডিয়া বিজেপি সবাই মিলে কি সব গল্প দিল যে এসআইআর এর মাধ্যমে মোল্লাদের টাইট দেওয়া হবে। এদিকে দেখছি ইসিআই ব্রাহ্মণ বানিয়ে দিয়েছে। অন্যদিকে সঙ্গে সঙ্গে মোহাম্মদ সেলিমকেও খসড়া ভোটার তালিকায় স্ক্রিনশট শেয়ার করেছেন সেলিম পুত্র। সেখানে দেখা যাচ্ছে তার নামে লেখা রয়েছে অতীশ অজিজ, আর পদবীর জায়গায় লেখা রয়েছে অবস্থি, এবং অতীশের বাবার নামের প্রথম যে জায়গা সেখানে লেখা রয়েছে মোহাম্মদ সেলিম, আর পদবীর জায়গায় লেখা রয়েছে অবস্থি। সাধারণের উপর ভারতের ব্রাহ্মণদের পদবী অবস্থি হয়ে থাকে। সেলিম এবং তার পুত্রের পাশে এই পদবী লেখা নিয়ে আলোচনা শুরু হয়েছে। অতীশ অজিজ কলকাতা বন্দর থেকে বিধানসভা কেন্দ্রের ভোটার। অন্যদিকে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন সেলিম পুত্র অতীশ অজিজ। এর আগে হুগলির ডানকুনি পৌরসভার সূর্য দে নামে এক তৃণমূল কাউন্সিলরকে খসড়া ভোটার তালিকায় মৃত দেখানো নিয়ে শোরগোল পড়ে। তা নিয়ে কমিশনকে কটাক্ষ করে তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেছেন, এটা এসআইআর নাকি ফাজলামি হচ্ছে? যে অভিযোগ করা হয়েছে তার কোনো ভিত্তি নেই। মোহাম্মদ সেলিমের নাম সংক্রান্ত কোনো ভুল নেই। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন বাংলা সংবাদ চ্যানেলটিকে। ধন্যবাদ।